আপনি এখানে এসে দাঁড়ায়েন, আমি এসে যাব। এই বলে মায়া চলে যায়। আরে টাইম তো বলতে। মায়া কাব্যের কথা শুনে না, বুকের বাম পাশে হাত দিয়ে বলে, তোমার জন্য অপেক্ষা করব, নো প্রবলেম আমার মায়াবতী। কাব্য উঠে ড্রাইভ করতে থাকে আর ভাবতে থাকে তার মায়াবতীর সাথে সে কথা বলেছে, তার পাশের সিটে বসেছে। এইটা ভেবেই যেন তার খুশি আরও বেড়ে যায়। হুট করে গাড়ির সামনে একজন মহিলা এসে পড়ে। গাড়ি থামিয়ে তাড়াতাড়ি বের হয়ে সামনে গিয়ে দেখে একজন মহিলা হাতে অনেকটা ব্যথা পেয়েছে। সরি সরি, আমি খেয়াল করিনি। মহিলাটি আর কেউ নয়, মেঘের মা কাবিয়া। না, আসলে দোষটা আমারই ছিল যে আমি খেয়াল করি নাই আর রাস্তা পার হতে গিয়েছিলাম। কি হলো? না মানে আপনাকে আঘাত করলাম আমি, আর আপনি নিজে দোষ বলছেন। আসলে আন্টি আমি খেয়াল করিনি। কাবিয়া মুচকি হেসে বলে, আরে সমস্যা নাই, তুমি যাও। না না, আমি আপনাকে আপনার বাসায় দিয়ে আসি প্লিজ আন্টি। কাব্য অনেকটা জোর করে, কাবিয়াও মানা করে না। কাব্য অনেকটা জোর করে, কাবিয়াও মানা করে না। কাবিয়াকে নিয়ে কাব্য কাবিয়ার বাসায় আসে। কাব্য কাবিয়ার বাসায় এসে অবাক। ছোট ঘর কিন্তু অনেক সুন্দর করে সাজানো রয়েছে। ওয়াও আন্টি, আপনার বাসায় তো অনেক সুন্দর। শুক্রিয়া। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য আমি চা নিয়ে আসি। কাব্য কাবিয়াকে বসিয়ে দিয়ে বলে, আগে আপনার হাতে ঔষধ দিতে হবে, তারপর সব। কাব্যর চেহারায় যেন এক মায়া জমে আছে। কাবিয়া যেন কাব্যের এই মুখখানি দেখে তার ছেলে কাব্যের কথা মনে পড়ে যায়। কাব্যর চোখগুলো বেশ সুন্দর, পুরো মেঘের মতো লাগে। ঔষধের বাক্স কোথায়? ওই রুমে। আপনি বসেন, আমি এখানে নিয়ে আসছি। একদম উঠবেন না, ওকে? কাব্য কখনো কারো উপর এইভাবে জোর করে না, কিন্তু আজ কেন জানি কাব্যের কাছে কাবিয়াকে জোর করতে মন চায়। একটা রুমে যায়, সেখানে দেয়ালে কাবিয়ার সাথে মেঘের ছবি দেখে তাকিয়ে আছে। বড় করে মেঘ আর তার মা কাবিয়ার ছবি জড়িয়ে ধরে, আর একটাতে মেঘের কান ধরে আছে আর মেঘের মুখের হাসি। কাব্যের মনটা খারাপ হয়ে যায়, ভাবে যদি তার মা থাকতো তাহলে হয়তো আজ এমন হতো। আই উইস মা তুমি আমার কাছেই থাকতে। আমি এতটা আনলাকি যে নিজের মায়ের চেহারাটুকু দেখতে পারি। মিস করছি মা তোমাকে। কাবিয়া উঠে আসে, ভাবে কাব্য হয়তো পাচ্ছে না। এসে দেখে কাব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘ আর তার ছবি দেখছে। আমার ছেলে মেঘ বড্ড দুষ্ট। ও আচ্ছা, ও ওষুধ। দাঁড়াও, আমি নিয়ে দিচ্ছি। কাবিয়া ওষুধটুকু নেয়। কাব্য কাবিয়ার হাতে লাগিয়ে দিতে দিতে বলে, আপনার ছেলে অনেক ভাগ্যবান আন্টি, কেন? কারণ তার মা যে আছে। সবার কপালে তো মায়ের আদর ভালোবাসা স্পর্শ জোটে না। কাব্য চোখে পানি এসে জমে আছে। কেন? তোমার না বুঝি নাই? হ্যাঁ, আমার মা নাই। কোথায়? দাদি থেকে শুনেছি আমার মা মারা গেছে যখন আমি ছোট ছিলাম। কাবিয়া খুব খারাপ লাগে কাব্যর কথা শুনে। কাব্যের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মন খারাপ করিও না, আল্লাহ যা করে ভালোর জন্যই। হুম। আচ্ছা, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। না না আন্টি, আমি বাসায় চলে যাব। একদম না, আমার বাসায় কেউ খালি মুখে যেতে পারে না। কাবিয়া নুডলস বানায় আর কফি। কাব্য পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখে। আপনার ছেলে কোথায়? রাজশাহী গেছে কিছু কাজে, এসে যাবে। ও, আর আঙ্কেল? কাবিয়া মনটা ছোট করে ফেলে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বলে, এখানে আমি আর আমার ছেলে মেঘ থাকি, আর কেউ থাকে না। ও আচ্ছা। কাবিয়া নাস্তা এনে কাব্যকে দেয়। কাব্য নাস্তা করতে থাকে। ও হাও আন্টি, আপনার হাতের নুডলস তো সেই টেস্টি। কাবিয়া মুচকি হেসে দেয়। আচ্ছা, তোমার নাম তো জানলাম না, কি নাম তোমার? আমার নাম কাব্য। কাব্য নামটা শুনে কাবিয়া থমকে যায়। এই মুহূর্তে ভেবে ফেলে তার কাব্য। তোমার বাবার নাম কি? বাবার নামটা জিজ্ঞেস করায় কাব্য অনেকটা চুপসে যায়। সে তার বাবার নাম মুখে পর্যন্ত নিতে চায় না। কাব্যের ফোনে যে কখন থেকে দাদির ফোন আসছে। এক মিনিট আন্টি। হ্যালো। কাব্য ফোনে কিছুক্ষণে কথা বলে তারপর কল কেটে উঠে দাঁড়ায়। আন্টি আমার এখনই যেতে হবে। তোমার বাবার নাম কি? আমার বাবা নেই। কাব্যর এই কথা বলেই চলে যায়।
বাবার নাই শুনে কাবিয়া ভাবে এইটা হয়তো তার কাব্য নয়। আজ কাব্যের কথাই খুব মনে পড়ছে তার। তারপরের দিন সকালে আজ কাব্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকাল 6টায় অপেক্ষা করছে ওই জায়গায় যেখানে সে মায়াকে দেখতে গিয়েছে। সাদা শার্ট পরা, চোখে কালো চশমা। এত সকাল সকাল সে এই এলাকাতে এইভাবে মায়ার বাসার সামনে গিয়ে দাঁড়াতে হয়তো ভালো হবে, কিন্তু ভাবে মায়া যদি কিছু মনে করে, তাই আর সে যায় না, অপেক্ষা করতে থাকে। সকাল 10টা বাজে, কাব্য এখনো দাঁড়িয়ে আছে সেখানেই, এত রোদের মধ্যে শুধু মায়ার জন্য। এইদিকে মায়া একদম ভুলেই যায় কাব্যর কথা, সে যে কাব্যকে শহরে ঘোরাতে নিবে। সে বাইর হয়ে এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, হঠাৎ নজর পড়ে কাব্যের দিকে, গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মায়া তখন মনে পড়ল কথাটা, কাব্যের সামনে এসে দাঁড়ায়। ও, এসেছো তুমি? আপনি কখন আসলেন? বেশি সময় হয়নি, সকাল 6টায়। কি? আপনি 4 ঘন্টা ধরে রাখেন অপেক্ষা করছেন? তো কি হয়েছে? তুমি তো বললে না যে কোন টাইমে আসতে হবে, তাই। সরি, আসলে আমি ভুলেই গিয়েছিলাম। সমস্যা নেই। আচ্ছা চলো, কই যাবেন? তুমি যেটা বেস্ট জায়গা মনে করো। সাগরপাড়ে যাবেন? এখন মানুষের ভিড় কম। সাগরপাড়ার পাশেই একটা পার্ক, অনেক সুন্দর। মায়া গাড়িতে ওঠে কাব্যের সাথে। কাব্য তো মায়ার দিকে তাকিয়ে আজ ফিদা, চুলগুলো বাঁধা, হালকা বেগুনি কালারের একটা 3 পিস পরে বেশ কিউট লাগছে। কাব্য আর মায়া আজ সারাটা দিন অনেক ঘোরে। মায়ার কাছে কাব্যর ব্যবহার, কাব্যের চলাচল, কথা বলা সবকিছুই ভালো লাগে। খুবই ভদ্রভাবে কাব্য মায়ার সাথে কথা বলে। দুপুরে দুজনে লাঞ্চ করছে একটা ছোট্ট রেস্টুরেন্টে। পেছনের কয়েকজন ছেলে মায়াকে দেখে একটা একটা বলছে। কাব্য এতটা মেজাজ খারাপ হয়ে গেছে যে উঠে গিয়ে ছেলেগুলোকে মারতে শুরু করে দেয়। এই দেখে মায়া অনেকটাই ভয় পায়। প্লিজ ছেড়ে দিন ওনাদের, প্লিজ মিস্টার কাব্য, ছেড়ে দিন। না, কখনো না। ওদের সাহস হয় কী করে একটা মেয়ের অসম্মান করার, তোমার উপর বাজে কমেন্ট করার? প্লিজ আমার জন্য ওদের ছেড়ে দিন, প্লিজ মিস্টার কাব্য, প্লিজ আমার জন্য। আশেপাশের মানুষ পুরো ভিড় করে মায়া অনেকটা ভয় লাগা শুরু হয়ে যায়। ভাবে ছেলেগুলো যদি কাব্যকে আঘাত করে আবার। কাব্যের হাত ধরে কাব্যকে বলে ওঠে, প্লিজ আমার জন্য ওদের ছেড়ে দিন, প্লিজ। মায়ার কথা শুনে কাব্য থেমে যায়। কাব্যর চোখে এক রাশ রাগ যেন জমে আছে। সে ছেলেগুলোকে এইখানেই ছেড়ে দেয়। কাব্য মায়ার দিকে তাকিয়ে দেখে মায়া অনেকটা ভয়াহত হয়ে আছে। ছেলেগুলোর দিকে খুব রাগান্বিতভাবে তাকিয়ে মায়ার হাত ধরে টেবিলের সামনে নিয়ে যায়। এক গ্লাস পানি মায়ার দিকে ধরে। পানি খেয়ে নাও। আমি ঠিক আছি। হ্যাঁ জানি, কিন্তু এখন খাও। মায়া পানিটুকু খেয়ে নেয়। চলুন আমরা চলে যাই, বাসায় চিন্তা করবে আমার। কাব্য মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। মায়া আর কাব্য হাসছে, কিন্তু কিছুটা পথ কাব্যর দিকে একবার তাকিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, ওদের মেরেছেন কেন এইভাবে? একটা মেয়েকে এইভাবে বাজে কমেন্ট করবে আর আমি চুপচাপ দেখবো? আপনার মতো যদি বাকি সবাই হতো, তাহলে মেয়েরা অনেক অনেক নিরাপদ মনে করতো নিজেদের। আচ্ছা, তুমি কি চলে যেতে পারবে একা একা, নাকি দিয়ে আসতে হবে? না না, আমি যেতে পারবো, আপনি যান। আসলে একটা কাজ ছিল, তাই এক ফ্রেন্ডের সাথে দেখা করার খুব ইম্পর্ট্যান্ট, তো তাই। আরে সমস্যা নাই, আপনি যান। কাল কি যাবে এতিমখানাতে? হ্যাঁ, সকালে যাব। ওকে, কাল আমরা ওইখানে দেখা করবো তাহলে। কাব্য মায়াকে একটা রিস্কায় উঠিয়ে দেয়। কাব্য তাকিয়ে আছে যতক্ষণ না রিস্কাটা যেতে থাকে। মায়া পেছনে তাকিয়ে দেখে কাব্য দাঁড়িয়ে আছে, হাত দিয়ে টাটা জানায়। মায়া ফোনটা বের করে দেখে মেঘের অনেক মিস কল। সাইলেন্ট থাকায় সে দেখতে পায় না। তাড়াতাড়ি সে কল ব্যাক করে মেঘকে। কাজের প্রচুর চাপ, মায়ার কল পেয়ে এক পাশে গিয়ে কল রিসিভ করে। কই ছিলেন আপনি? এত কল মেসেজ, বাট মহারানীর খবরই নেই। সরি, আসলে আমি বাইরে আসছি, তাই। বাইরে কেন? মায়া সব কিছু খুলে বলতে থাকে তা মেঘকে। দূরে থাকবে তার থেকে। কি? মানে ওই ছেলের থেকে দূরে থাকবে। অনেক ভালো সে, আর ওনার ব্যবহারও অনেক ভালো। এই শহরে নতুন কেউ নাই তার যে ঘুরবে, তাই আমি তাকে ঘোরাচ্ছি। মেঘ কিছু বলে না, চুপ করে আছে। ম্যানেজার ডাকায় মেঘ বলে ওঠে, আমি আসছি, রাতে কথা হবে। আচ্ছা যাও। মায়া চাই করবে ভেবে করিও। আমি জানি আমার মায়া এমন কিছু করবে না যেটাই আমি কষ্ট পাই। এমন কিছু কখনো করবো না যার কারণে তুমি কষ্ট পাও। মেঘ কল কেটে দেয়। মায়া ভাবতে থাকে কাব্যের কথায় যেন অনেকটা শান্ত মেজাজের
ভালো ভদ্র মেয়ের সম্মান করে। এইদিকে কাব্য রেস্টুরেন্টে আবার ফিরে যায়। গিয়ে দেখে ছেলেগুলো কাকে যেন কল দিয়ে আনায়। কাব্য মুচকি এসে ছেলেগুলোর কাছে যায়। অল ডান। সরি, বেশি পড়েছে নাকি মাইটটা? না ভাই, আমরা তো আপনার জন্য করলাম সব। কাব্য একটা থাপ্পড় মারে একজনকে। বলেছিলাম লিমিটে রেখে বলার জন্য, কিন্তু এতটা বাজে বলতে বলিনি। আপু নয়, ভাবি ডাক। আর হ্যাঁ, 24 ঘন্টা মায়ের বাড়ির আশেপাশে থাকবি। কি হয় না হয়, মায়া কই যায়, কি করে, সব ডিটেলস আমার চাই। প্রতি মুহূর্তের খবর যেন আমি পাই। আর মায়াকে যদি কেউ সামান্যটুকু কিছু বলে, বিরক্ত করে বা তাকাই, তাদের চোখ তুলে আমার কাছে নিয়ে আসবি। কাব্যর এমন কথায় ছেলেগুলো অনেকটা ভয় পায়। পকেটে হাত রেখে বলে, খুব জলদি তুমি মিসেস মায়া কাব্য চৌধুরী হবে। এর আগে তোমার আগে একটা মশা মাছিও আসতে পারবে না। কাব্য চলে যায়। মায়াও বাড়িতে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। রিয়া আর সে মিলে ছাদে যায়। ছাদে গিয়ে দুজনে অনেক গল্প করতে থাকে। মায়া আজকে সব ঘটনা রিয়াকে বলতে থাকে। এদিকে কাব্য নিজের বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। বড় একটা টিভিতে মায়াকে দেখা যাচ্ছে। মায়ার হাসি যেন কাব্যকে আরো বেশি আসক্ত করছে মায়ার প্রতি। মায়ার ছাদের এক পাশে বড় গাছে যেখানে সিসিটিভি ক্যামেরা আছে, কথা তো শোনা যাচ্ছে না, কিন্তু মায়াকে দেখা যাচ্ছে। মায়ার হাসি বারবার চুলগুলো কানের কাছে গুজে দিচ্ছে। হুট করে দাদি রুমে ঢুকে। দাদিকে দেখে তাড়াতাড়ি উঠে বসে। কি ব্যাপার দাদু ভাই, কি? কি দেখছো এইভাবে? কাব্য উঠে দাদিকে বসিয়ে দেয়। দাদির ঘাড়ে থুতনি রেখে দাদিকে টিভির দিকে ইশারা করে দেখিয়ে বলে। তোমার নাত বউ? দাদি টিভির দিকে তাকায়। খুবই মিষ্টি একটা মুখ, হাসিটা খুব সুন্দর। কাব্যকে বলে, এই বুঝি সে? হ্যাঁ, এই সেই যে আমার রাতের ঘুম কেড়ে নিচ্ছে, যে আমার মনে জায়গা করে নিচ্ছে। দাদি মুচকি এসে কাব্যর গালে হাত রেখে বলে, বিয়ের প্রস্তাব কালকেই নিয়ে যাব, কি বলিস? না, কাল নয়। আমি আগে আমার ফিলিংসগুলো মায়ের কাছে তুলে ধরবো, তারপর মায়ের মনে আমার জন্য জায়গা করে নিব। ও মাই হার্ট, অনেক আগে থেকে আমি ড্রিঙ্কস অফ করে দিচ্ছি। আমার মায়ের চোখে যে নেশা, সে নেশাই সামান্য ড্রিঙ্কসের মধ্যে নেই। মায়ের জন্য আমি সব ছাড়তে পারি দাদি, সব। আমি শুধু মায়াকে চাই, শুধু মায়াকে। দাদি কিছু না বলে অনেকক্ষণ থাকে। অনেকক্ষণ পর দাদি চলে যায়। কাব্য পুরো রুমে মায়ার ছবি আর ছবি। মায়ার হাসি মাখা মুখখানি সে নিজের কাছে ধরে রাখতে চায়। অনেকগুলো ছবি সে নিজেই আর্ট করে আবার আজকে ঘুরতে যাওয়ার সময় অনেক ছবি লুকিয়ে তুলে, যা মায়ার বলতেও পারে নাই। মায়ার সাথে কাটানো দিনটুকু মনে করে রাত পার করিয়ে দেয়। সকালে কাব্য আজও খুব সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামে। ব্রেকফাস্ট করছে তার বাবা রিয়া চৌধুরী। কাব্যকে দেখে কিছুটা অবাক। কি ব্যাপার, মহারাজা তো সকাল সকাল ঘুম থেকে উঠেছে? কাব্য পাত্তা না দিয়ে যেতে লাগলে দাদি ডাক দেয়, দাদু ভাই, নাস্তা করে নে আগে। দাদি, খিদে নেই। সকাল সকাল না খেয়ে যেতে নাই, এই দিকে আয়, আজ আমার হাতে খাবি। কাব্য গিয়ে বসে। তার বাবার দিকে এত পরিবর্তন, কি ব্যাপার? আমার নাতবউয়ের জন্য সব হচ্ছে। নাচবো? সে কি ভুলে গেলি? কার কথা বলছো আর কি বলছো এসব? এই যে আমাদের কাব্যকে মেডিকেল নিয়ে গেল যে মেয়ে, সে তো হবে আমার নাতবউ। একটা ভালো মেয়ে কখনো এমন মাতাল অলস ছেলেকে বিয়ে করবে না কখনো। কাব্য কিছুটা রেগে যায়, তবু চুপ করে আছে। আমার দাদু ভাই এসব ছাইপাস আর খাবে না, বুঝলি? আমার দাদু ভাই অনেক ভালো হয়ে গেছে। কাব্য উঠে চলে যেতে লাগে। রিয়া চৌধুরী বলে ওঠে, আমি মেয়ের বাবার কাছে আজকে প্রস্তাব পাঠাবো। রিয়া চৌধুরীর নাম শুনতে নাচতে নাচতে মেয়ের হাত তুলে দেবে। কাব্য পেছনে তাকিয়ে বলে, রিয়া চৌধুরীর যদি এত পাওয়ার, তাহলে নিজের স্ত্রীকে কেন সে আটকে রাখতে পারে নাই নিজের কাছে? হাতে খাবারটুকু প্লেটে রেখে দেয়। কাব্যর দিকে রাগী লুক নিয়ে তাকায়। আমার দিকে তাকিয়ে লাভ নেই মিস্টার রিয়া চৌধুরী। নিজের যদি এত ক্ষমতা পাহাড়, তাহলে নিজের স্ত্রীকে ধরে রাখতে পারতে, নিজের কাছে যেতে দিতে না। কি বলছিস কি কাব্য, চুপ কর। কেন দাদি, সত্যি বলছি বলে কি খুব গায়ে লাগছে? তোর মাকে আমি যেতে বলি না, সে নিজের ইচ্ছেতে গেছে। সেটাই, তোমার মতো লোকের সাথে কেউ থাকতেও চাইবে না মিস্টার রিয়া চৌধুরী। যার কাছে নাম পাওয়ার ক্ষমতা, টাকা, এইসব ইম্পর্টেন্ট, তার কাছে মানুষ থাকবেও না। কাব্যর কথা বলেই চলে যায়।
দাদি বসে পড়ে। কাব্যের রাগ তার বাবার প্রতি দিনের পর দিন বেড়েই চলেছে। কাব্য তো জানে তার মা মারা গেছে, তাহলে সে কেন চলে গেছে? মা, ওর কাব্য চৌধুরী ওর কাছে লুকিয়ে রেখে লাভ নাই। যেমন তার মায়ের রাগ তেমন তারও ঠিক মায়ের মতো হয়েছে। এইদিকে কাব্য মন খারাপ করে একটা নিঝুম জায়গায় বসে আছে। খুব মনে পড়ছে তার মায়ের কথা। মা, তুমি কেন আমাকে একা করে ফেলে গেলে? আর যদি তুমি থাকতে তাহলে আমার লাইফটা অন্যরকম হতো। খুব মিস করছি মা তোমাকে, খুব বেশি। জানো মা, একটা মেয়ে আছে যাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। অনেক সুন্দর মা, অনেক বেশি। কাব্য অনেকক্ষণ একা বসেছিল। এইদিকে মায়া সকালে বেরিয়ে বাচ্চাদের সাথে অনেকক্ষণ থাকে। যাওয়ার সময় আসে। এই মুহূর্তে কাব্য আসে। কাব্য অনেকগুলো গিফট নিয়ে আসে বাচ্চাদের জন্য। অন্য একটা গাড়িতে বাচ্চাদের জন্য খাবার, কাপড় আর খেলনা। সব বাচ্চা তো অনেক খুশি এই সব পেয়ে। মায়া কাব্যর দিকে তাকিয়ে আছে, ভাবে বাচ্চাদের প্রতি তার ভালোবাসা এত, যেন যে এইভাবে বাচ্চাদের জন্য এত কিছু নিয়ে আসে। মায়া, আমার হেল্প করবে বাচ্চাদের গিফটগুলো দিতে? হ্যাঁ অবশ্যই। মায়া কাব্যের সাথে সব বাচ্চাদের গিফটগুলো দেয়। কাব্য শুধু তাকিয়ে আছে মায়ার দিকে। মায়ার মুখের হাসি যেন তার মন ছুঁয়ে দিচ্ছে বারবার। গিফট দেওয়ার পর বাচ্চারা একে অপরকে দেখাচ্ছে, ব্যস্ত হয়ে পড়ে। মায়া কাব্যের দিকে তাকিয়ে বলে, এত কিছু কেন? তোমার মুখের হাসির জন্য। কি? এই না, মানে বাচ্চাদের মুখের হাসির জন্য। দেখছো না বাচ্চাদের কত খুশি, তাদের মুখের এই হাসির জন্যই সামান্যটুকু জাস্ট। আপনি অনেক ভালো। হ্যাঁ সেটাই, আমি এত ভালো যে তুমি আমার সাথে ভালোভাবে কথাও বলো না। মায়া হেসে দেয় কাব্যর এমন কথা শুনে। মায়া আর কাব্য অনেকক্ষণ এইভাবে একসাথে আলাপ করে। আমার যাওয়া উচিত, অনেক দেরি হয়ে গেছে। আমি দিয়ে আসি। না না, আপনার কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। ও, এখনো বুঝি বিশ্বাস করতে পারছো না যে আমি একজন ভালো ছেলে? ছি ছি, কি বলছেন এটা? আপনি অনেক ভালো। হ্যাঁ সেটাই, তাই তো আমার সাথে যেতে চাও না? এমন নয়, আচ্ছা চলুন। কাব্য মায়াকে নিয়ে যায় মায়ার বাড়িতে। বাড়ির সামনে এসে গাড়ি থামায়। মায়া গাড়ির দরজা খুলে বের হয়ে কাব্যকে বলে, ভেবেছিলাম এক কাপ কফি খাওয়ার কথা বলবে, কিন্তু তুমি তো বাড়ির সামনে থেকে বিদায় দিয়ে যাচ্ছ। মায়া কিছুটা লজ্জা পায়। কাব্য নিজের থেকে মায়ার বাড়ি যেতে চায়। মায়া চাইলেও মানা করতে পারছে না, তাই সে কাব্যকে নিয়ে যায় বাড়ির ভেতরে। বাবা খবর দেখছে টিভিতে আর চা খাচ্ছে। এমন সময় মায়া আর কাব্য আসে। বাবা উঠে দাঁড়ায়। আব্বু, ওনার নাম কাব্য চৌধুরী। বলেছিলাম না যে আমাদের এতিমখানার বাচ্চাদের জন্য টাকা দিয়েছে, উনি সে। ও আচ্ছা, তুমি আসো আসো। মায়ার বাবা খুব আবদার করে কাব্যের। মায়ার মা আর ভাবিও আসে। সবাই কাব্যের সাথে পরিচয় হয়ে নেয়। কাব্য বেশ ভালোই লাগে এমন ফ্যামিলি দেখে। আমি সবার জন্য চা নিয়ে আসি, আর মিস্টার কাব্য আপনার জন্য কফি নিয়ে আসতেছি। মায়া চলে যায়। ভাবিও মায়ার সাথে যায়। এইদিকে মায়ার মা আর মায়ার বাবা কাব্যের সাথে কথা বলে বেশ ভালোই লাগে তাদের কাছে কাব্যকে। মায়া কফি এনে কাব্যকে দেয় আর বাকিদের চা দেয়। সবাই চা খাচ্ছে। তো বাবা কাব্য, তুমি কি করো? কি করি মানে আন্টি? না মানে কি কাজ করো? কাব্য কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে ওঠে, কিছু করি না আন্টি, মাঝে মধ্যে বাবার ব্যবসা দেখাশোনা করি এই। মাঝে মধ্যে মানে তুমি নিজের কিছু করো না তো? না আঙ্কেল, এমন না, অনেক বড় ব্যবসা যা বাবা একা দেখাশোনা করতে পারে না, তাই আমি সব সামলাই। ও, বাসায় কে কে আছে তোমার? আমি, আমার দাদি আর আমার বাবা। তোমার মা? আমার মা নেই। মায়ার মায়ের খুব মায়া হয় কাব্যের জন্য। মা হারা ছেলে ভেবে খুব কষ্ট লাগে তার। মন খারাপ করিও না, আল্লাহ যা করে ভালোর জন্যই। জি আন্টি। কাব্য মায়ার পরিবারের সবার মন জয় করে নেয় ধরতে গেলে। অনেকক্ষণ পর, আন্টি আমি আজ আসি। রাতে খেয়ে একবারে যাইও। না আন্টি, খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আমার, তাই। আচ্ছা যাও, আগে কাজ তারপর সব। আন্টি আমি কি এখানে আসতে পারি আপনার কাছে? আপনাকে দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মায়ার মা কাব্যের মাথায় হাত বুলিয়ে বলে, যখন ইচ্ছা আসিও তুমি। কাব্য মায়ার দিকে তাকায়। মায়াও মুচকি হেসে বিদায় জানায়। কাব্য চলে যায়। মায়া আর তার পরিবারের মন জয় করতে কাব্য সব করে। এইভাবে কেটে যায় এক সপ্তাহ। এই এক সপ্তাহ কাব্য মায়ার সাথে দেখা করে প্রতিদিন কিছু না কিছু বাহানা করে।
মায়ার পরিবার, এই জন্য সে যা পারছে করছে। মাহের দোকানটাও অনেক বড় করতে সাহায্য করে, যা কেউ বুঝতেও পারে না। কাব্য আজ অনেক খুশি, কারণ মায়া তার বাড়ি আসবে। মায়াকে অনেক বলার পর মায়া রাজি হয় কাব্যের বাড়ি আসতে, দাদির সাথে দেখা করতে। কাব্যের বাড়ি আজ অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মায়া আসবে বলে কথা। নানা রকম খাবার আজ রান্না হয়েছে যে সকাল থেকে। কাব্য তাড়াতাড়ি রেডি হয়ে ভাবে, আজ তুমি তোমার শ্বশুর বাড়ি প্রথম আসবে মায়া, তাই খুব নার্ভাস আমি। খুব তাড়াতাড়ি তুমি এই বাড়িতে তোমার পা রাখবে আজীবনের জন্য। অনেকটা সময় পর কাব্য নিচে এসে দেখে সব ঠিক আছে কিনা। দাদি মুচকি হেসে বলে, এহিম এহিম কি দেখা হচ্ছে? না তেমন কিছু না, সব কিছু ঠিক আছে কিনা তা দেখছি। সব কিছুই ঠিক আছে, তুই গিয়ে মায়াকে নিয়ে আয়। মায়া তার ভাই আর ভাবির সাথে আসবে দাদি। বাহ, তাহলে আজকেই কথা বলবো এই নিয়ে, কে নিয়ে? তোর আর মায়ার বিয়ে নিয়ে। না আজকে নয়, আমি মায়ের জন্য কিছু প্ল্যান করেছি, আর সেটা হওয়ার পরই। যাই করিস না কেন তাড়াতাড়ি, কিন্তু আমার নাত বউ আমার বাড়ি চাই। দাদি তাড়াতাড়ি আসবে এই বাড়ির বউ। দাদি চলে যায় কাব্যর বাবার কাছে। এদিকে কাব্য খুশিতে আজ আত্মহারা, এই ভেবে যে তার লাইফে সবচেয়ে প্রিয় মানুষটি আজ আসবে তার বাড়িতে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। কিছুক্ষণের মধ্যে মাহেব্রিয়া আর মায়া আসে। কাব্য তাড়াতাড়ি তাদের সামনে যায়। আসতে অসুবিধা হয়নি তো? না, আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? না মানে অপেক্ষা করছিলাম তোমাদের, তাই। আরে কাব্য, আমাদের অসুবিধা হয় নাই সত্যি। আচ্ছা আসো ভিতরে, দাদি অপেক্ষা করছে। কাব্য সবাইকে নিয়ে যায়। দাদি দেখে খুশি হয়ে যায়। দাদি মায়ার সামনে এসে গালে হাত দিয়ে বলে ওঠে, আমি বুঝি মায়া। জি, আপনি কি করে বুঝলেন? আমার দাদু ভাইয়ের মুখে এত শুনেছি তোমার কথা যে দেখি বুঝে গেছি তুমি সে যার কথা দিন রাত আমার দাদু ভাইয়ের মুখেই থাকে। দাদি প্লিজ এখন এসব বাদ দাও। আর কেউ নাই? না মানে শুধু আপনাদের দুজন দেখছি। আমার ছেলে মানে কাব্যর বাবা অফিসে গেছে একটু আগেই, আর বাকি আমি আর আমার কাব্য দাদু ভাই। আর কাব্যর মা? কাব্য আর দাদি দুজনেই চুপ। তারপর দাদি বলতে যাবে, কাব্য বলে ওঠে, আমার মা নেই। আই এম সরি, আসলে আমি জানতাম না। না না সমস্যা নেই। সবাই অনেকক্ষণ গল্প করে একসাথে। কাব্য মায়াকে তার বাড়ি ঘোরাতে থাকে। আপনার রুম কোন দিকে? ওইদিকে যাবে? অবশ্যই। কাব্য কিছুটা চুপসে যায়, ভাবে তার রুমে তো মায়ার অনেক ছবি, এখন সে কিভাবে ওই রুমে নিয়ে যাবে। না মায়া ফোন বেজে ওঠে। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, কথা বলে আসি। এই বলে মায়া এক পাশে চলে যায়। কাব্য তাড়াতাড়ি তার রুমে গিয়ে মায়ার ছবিগুলো সরিয়ে ফেলে। এদিকে, কি ব্যাপার ম্যাডাম, আপনি কই? আরে বললাম না কাব্য চৌধুরীর কথা, ওনার বাসায় আসছি। মানে ওনার বাসায় দাওয়াত ছিল, আমি ভাইয়া ভাবি আসছি। মায়া আমার একদম পছন্দ নেই এই জিনিস, তা ভালোই জানো। সরি। যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যাও। আর হ্যাঁ, ওই কাব্য যে হোক তার থেকে দূরে থাকবে। এত হিংসা? হ্যাঁ, যা ইচ্ছা ভাবো, আমি চাই না আমার মায়ের উপর কারো সামান্যটুকু নজর পড়ুক। ওকে 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 জানাবো, আমি আপনার আজীবন থাকবো। ওকে আচ্ছা, কবে আসছেন তা বললেন? কিছুদিন পর। আচ্ছা তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। ওকে ওকে। আচ্ছা আমার কাজ আছে, পরে কল দিচ্ছি। লাভ ইউ, বাই। লাভ ইউ টু। মায়া কল কেটে যায়। কিছুক্ষণ পর কাব্য আসে। কাব্য এসে মায়াকে বলে, মা চলো আমার রুমে দেখবে। মায়া হেসে কাব্যের সাথে যায়। কাব্যের রুমটা বেশ বড় আর সুন্দরও। বারান্দাটা বিশাল বড়। কাব্য চারপাশে অনেক ফুলও লাগানো। বাহ, বেশ সুন্দর তো আপনার রুম। মায়া আর কাব্য অনেকক্ষণ গল্প করে। দাদিমা এসে দেখে কাব্য হাসছে মায়ার সাথে। কাব্যকে এইভাবে হাসতে দেখে দাদিমার চোখে পানি। কাব্য কখনো এভাবে মন খুলে হাসে না, সব সময় মন মরা হয়ে থাকতো মায়ের জন্য। আর আজ তার মুখে হাসি শুধুমাত্র মায়ার জন্য। আমার দাদু ভাইয়ের চয়েস আছে বলতে হবে। আমার দাদু ভাই এর হাসির কারণ মায়া, আর মায়াকে আমার দাদু ভাইয়ের বউ করে আনবো অনেক জলদি। দাদিমা ওইখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কাব্য আর মায়া নিচে নামে। সবাই অনেক হাসাহাসি করে খাওয়া দাওয়া শেষ করে গল্প মেতে ওঠে। অনেক সময় পর মায়া উঠে পড়ে। আমাদের যাওয়া উচিত।
হ্যাঁ কাব্য, আমাদের যাওয়া উচিত। রিয়ার বাপের বাড়ি যেতে হবে, একটু ছোট একটা কাজ আছে, আর অনেক সময়ও হয়েছে। ওকে আমি পৌঁছে দিই। আরে না না, আমরা যেতে পারবো। হ্যাঁ, আপনার যাওয়া লাগবে না, আমরা ভাবির বাড়ি যাব, তারপর বাসায় চলে যাব। তোমাদের বাড়ি যাব আমি। অবশ্যই দাদিমা, আমাদের বাড়ি আসুন, মা বাবা দুজনেই অনেক খুশি হবে। যেতে তো হবেই আমাকে। আমার দাদু ভাইয়ের খুশি যে এখানে। জি। না কিছু না দাদিমা, এমনি বলছে। আচ্ছা, আজ তাহলে আমরা উঠি। মেহের, রিয়া আর মায়া তারা উঠে পড়ে যাওয়ার জন্য। দাদিমা আর কাব্য এগিয়ে দেয় অনেকটুকু। কাব্যর মুখে হাসি দেখে দাদিমা বলে ওঠে, কবে নিয়ে যাব প্রস্তাব? কাল সন্ধ্যায় নিয়ে যাবে দাদিমা। তুমি আর মিস্টার রিয়াজ চৌধুরী যাবে। আর তুই? কাল আমি মায়াকে আমার মনের কথা বলবো, আমার করে নিব তাকে। দাদিমাকে জড়িয়ে ধরে বলে ওঠে, অনেক ভালোবাসি আমি মায়াকে দাদিমা। জানি দাদু ভাই, তাই তো তাড়াতাড়ি তোর বউ করে নিয়ে আসবো। পরের দিন কাব্য একটা রেস্টুরেন্টে মায়াকে ডাকে। বিকেল হয়ে আসায় মায়া রেস্টুরেন্টে এসে চারপাশে কাব্যকে খুঁজতে থাকে। কোথাও যেন কাব্যকে পাচ্ছে না, শুধু একটা বড় করে ক্রস চিহ্ন সেইখানে। বামে যেতে বলেছে। বামে যেতে মাথার উপরে কিছু গোলাপের ফুলের পাপড়ি পড়ে যায়। মায়া হেসে দেয়, ভাবে এইটা আবার কি? সাদা কাপড় দিয়ে যেন চারপাশটা সাজানো। রেস্টুরেন্ট মনে হচ্ছে না, এত সুন্দর করে সাজানো হয়েছে। ফুলের রাস্তা তৈরির ওপর থেকে ফুল পড়ছে। এক কদম যেতেই মায়া তো পুরো অবাক, ভেবেই যে এসব কি। এক পাশে কিছু লোক গিটার বাজাচ্ছে, গানের সুর দিচ্ছে, সুন্দর লাগছে। মায়ার নজর যায় কালো একটা শার্ট পরা ছেলের দিকে, যে পেছনের দিকে তাকিয়ে আছে। মিস্টার কাব্য, আপনি কি? পেছন থেকে ঘুরে মায়ার সামনে আসে, একটা গোলাপ দিয়ে বলে, ওয়েলকাম। এইসব কি? তোমার জন্য। কেন পছন্দ হয়নি বুঝি? হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু আমার জন্য কেন? কারণ তুমি একটু পরে জানবে, আগে আসো। মায়া হাত ধরে টেবিলের সামনে নিয়ে যায়। সেখানে মায়ার পছন্দের খাবার সাজানো। একটা চকলেট কেকও রয়েছে, সেখানে মায়ার নাম লেখা। এইসব কেন? মায়া, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, আর এইসব তার জন্য করেছি। ও আচ্ছা, তাই বুঝি। তো কে সে ভাগ্যবতী? বলবো, আগে এই বলো যে তাকে যদি আমি প্রপোজ করি সে কি আমাকে গ্রহণ করবে? মানে আপনি ওই মেয়েকে বলেন নাই যে আপনিও তাকে ভালোবাসেন? না বলিনি, কিন্তু আজ বলবো। সে আসবে? ওয়াও, তাহলে আপনি আমাকে তার সাথে দেখা করাতে এনেছেন? হুম। আচ্ছা, আমাকে কেমন লাগছে? পারফেক্ট। ধন্যবাদ। কই আসছে না কেন? এসেছে তো। কই? কাব্যের হাতের ইশারা দিয়ে একটা সাদা পর্দা সরিয়ে দেখায়। ওইখানে বুঝি? হ্যাঁ, যাকে আমি অনেক ভালোবাসি তাকে দেখতে হলে এই পর্দাটা সরাতে হবে তোমার। মায়া হেসে ওই পর্দার সামনে যায়। পর্দা সরিয়ে যেন সে পুরোই থম মেরে যায়। আর ছবি আঁকা, তার ছবি আঁকা। বড় পর্দা সরানোর সাথে সাথে ছোট ছোট পর্দাগুলো সরে যায়। চারপাশে শুধু মায়ার ছবি আর ছবি। মায়া একটু পিছনে যেতেই বড় একটা আয়না, যেটা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়, যেখানে মায়া নিজেকে নিজেই দেখছে। এইসব কি? পেছনে ফিরতেই দেখে কাব্য হাঁটু মুড়ে বসে মায়ার দিকে রিং ধরে আছে। মুখে একরাশ হাসি, উজ্জ্বলতা কাজ করছে তার। কাব্যের জানি না কিভাবে বলবো, কখনো তো কাউকে বলিনি আজ পর্যন্ত এইভাবে যে কতখানি ভালোবাসি। অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে মায়া, আমার প্রথম আর শেষ ভালোবাসা তুমি। অনেক ভালোবাসি, অনেক। আমার জীবনসাথী হবে, আমাকে ভালোবাসবে মায়া, কথা দিচ্ছি। কখনো সামান্য আজ আসতে দিব না তোমাকে। এসবের মানে কি? কেন ভালোবাসি আমি তোমাকে। উঠুন আপনি প্লিজ। কাব্য হেসে বলে। না। কাব্যর মায়ার হাতটি ধরে আঙুলে রিং পরাতে যাবে, মায়া হাত টেনে নেয়, রিংটি নিচে পড়ে যায়। কাব্য অবাক হয়ে বলে, হাত কেন সরালে মায়া? আপনি প্লিজ উঠুন। কাব্য উঠে দাঁড়ায়। বলো। আপনি ভুল করছেন মিস্টার কাব্য, এটা সম্ভব না। কেন সম্ভব না? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এতে আর কি প্রবলেম?
আমি আপনাকে ভালোবাসি না। তুমি আমাকে ভালোবাসো মায়া? শুধু আমাকে? আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। কেন? আমার মধ্যে কি ঘাটতি আছে যে তুমি আমাকে ভালোবাসতে পারবে না? আপনার মধ্যে কোনো ঘাটতি নেই। তাহলে কেন পারবে না? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি, অনেক ভালোবাসি আমি তাকে। কথাটা শুনে যেন কাব্য আর কাব্যের মাঝে নেই, বুকের ভেতরটা যেন তার ছিঁড়ে যাচ্ছে এইটা শোনার পর। আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি, আমাদের পরিবারের পর্যন্ত জানে, আর আমাদের বিয়েও ঠিক। অনেক ভালোবাসি আমি তাকে। না, তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারো না। তুমি শুধুমাত্র আমার, শুধু আমার। আমি অন্য কাউকে ভালোবাসি, আপনার কখনো হব না। তুমি আমার, বুঝলে? তুমি নিজের ইচ্ছেতে বা ইচ্ছে ছাড়া যেভাবেই হোক, তুমি আমার, শুধু আমার মায়াবতী। আপনি পাগল হয়ে গেছেন, কি সব বলছেন? হ্যাঁ, আমি পাগল শুধু তোমার। আমি তোমাকে আমার করে নিব মায়া। আমি কখনো আপনাকে ভালোবাসবো না কাব্য, কখনো না। আমি শুধু আমার মেঘের মায়া, আর তার থাকবো, ওকে? মায়া কথাটি বলে দৌড়ে চলে যায় ওই দিকে। কাব্য যেন রাগ এত উঠে যায়, সব কিছু ভেঙে চুরমার করে দেয়, চিল্লিয়ে বলে ওঠে, তুমি শুধু আমার মায়াবতী, শুধু আমার। অন্য কারো কখনো হতে দিব না আমি। তোমাকে আমি আমার করেই নিব। এইদিকে কান্নায় ভেঙে পড়ে মায়া, নিজের উপর নিজেরই রেগে যাচ্ছে। কেন যে কাব্যের সাথে ফ্রি হয়েছে, কেন সে আজ এখানে আসছে, আর কাব্যকে সে তো ভালো একজন বন্ধু ভেবেছে, আর সে কি না তাকে এভাবে বলছে। রাস্তায় হাঁটছে আর ভাবছে এসব, চোখের পানি গড়িয়ে পড়ছে তার। পেছন থেকে কেউ একজন মায়ার ঘাড়ে হাত রাখে। মায়া প্রচুর রেগে যায় এই ভেবে যে কাব্য হয়তো তার পেছনে পেছনে এসেছে। কি সমস্যা আপনার? মায়া প্রচুর রেগে পেছনে তাকিয়ে দেখে কাব্য নয়, মেঘ। মেঘকে দেখে মায়া জড়িয়ে ধরে মেঘকে বলে, আরে আমার পাগলিটা এবার রাস্তায় জড়িয়ে ধরলে যে। মেঘ অনেক শক্ত করে জড়িয়ে ধরে। মেঘের মেঘ পুরোই অবাক, মায়ার হয়েছে কি। এ কি হলো? আমাকে আর কখনো একা ছেড়ে যাইও না মেঘ। আরে আমি তো এসে গেছি তোমার কাছেই, এখন থেকে আর কোথাও যাব না, ওকে? মেঘ মায়াকে সরিয়ে দেখে মায়া কান্না করছে, ভাবছে তাকে দেখেই কেঁদে দেয়। পাগলি, একা তো এভাবে কেউ কান্না করে? আর যাবো না আমার মায়ের কাছে কখনো, ওকে? মেঘ মায়ার চোখে পানি মুছে বলে, সাগর পাড়ে যাবে? হুম। মেঘ মায়াকে সাগর পাড়ে নিয়ে যায়। কিছুক্ষণ তারা হাঁটে। মায়া মেঘের হাত শক্ত করে ধরে আছে, ছাড়ছেই না। এদিকে পেছন থেকে সবকিছু দেখছে কাব্য। কাব্যের রাগ যেন অনেক বেড়ে যায় মেঘের হাত ধরা দেখে। তুমি শুধু আমার মায়া, শুধু আমার। এই ছেলেকে আমাদের মাঝে আসছে, তাই না? তাকে আমাদের মাঝ থেকে সরিয়ে দিব। কাব্য রাগ জিদ যেন অনেক বেড়ে যায়, আর মায়ার ভেতরে হুট করে এক অজানা ভয়। তুমি শুধু আমার মায়া, শুধু আমার। এই ছেলে আমাদের মাঝে আসছে, তাই না? তাকে আমি আমাদের মাঝ থেকে সরিয়ে দিব। কাব্যের রাগ জিদ যেন অনেক বেড়ে যায়, আর মায়ার ভেতরে হুট করে এক অজানা ভয়। কাব্য বাসায় ফিরে আসে। তার বাসায় আজ কেউ নেই। দাদিমা আর তার বাবা মায়ার বাড়ি গেছে বিয়ের প্রস্তাব নিয়ে। কাব্যের রাগ জিদ যেন অনেক গুণ বেড়ে যাচ্ছে। যখনই ভাবে মায়া তার ভালোবাসা গ্রহণ করেনি, উল্টো তাকে মানা করে চলে গেছে, আর আবার তো সেইকে অন্য কাউকে ভালোবাসে, রাগের আয়নায় ঘুষি মেরে চিল্লে বলে, তুমি শুধু আমার মায়া, শুধু আমার। তোমাকে স্পর্শ করার শুধু অধিকার আমার আছে, আর কারো নেই। তুমি নিজের ইচ্ছেতে আমার কাছে আসবে, আর তা অনেক জলদি মায়া, অনেক জলদি। হাত থেকে থর থর করে রক্ত পড়ছে। পুরো রুমে জিনিস ভেঙে চুরমার করে রেখেছে কাব্য। রক্ত দিয়ে মায়ার ছবি আঁকা শুরু করে, মুখে ছিল এক ভয়ঙ্কর হাসি। এদিকে মায়া যেন মেঘের হাত ছাড়ছেই না, খুব শক্ত করে ধরে আছে। এখনো চুপচাপ হাঁটছে আর মেঘের হাত ধরে আছে খুব শক্তভাবে। ব্যাপারটা কেমন যেন লাগছে মেঘের কাছে। কি ব্যাপার মায়া, কি হয়েছে তোমার? কই না তো, কিছু হয়নি। তোমাকে আমি চিনি, ওকে? কি হয়েছে বলো। মেঘ মায়ার গালে দুই হাত রেখে বলে, আমার চোখের দিকে তাকিয়ে বলো কি হয়েছে। মেঘ, তুমি ঠিক বললে,
আমার ওই কাব্য চৌধুরীর সাথে এতটা ফ্রি হওয়া উচিত ছিল না। কি হয়েছে এখন তা বলবে। সে আজ আমাকে প্রপোজ করেছে। মেঘ প্রথমে তো একটু রেগে যায়, আবার হেসে বলে, আমার মায়া এত মায়াবী যে তার প্রেমে যে কেউ পড়ে যাবে। শোনো মায়া, তুমি আমার ছেলে, আমার আছো আর আমারই থাকবে, ওকে? আমায় ভয় করছে মেঘ, অনেক বেশি। কেন, কিসের এত ভয়? তার চোখে মুখে ছিল কেমন এক ভয়ঙ্কর দৃশ্য, মনে হচ্ছে সে চুপটি করে থাকবে না। মায়া, সে কি করবে না করবে এই ভেবে আমাদের সময় নষ্ট করা উচিত না, ওকে? আমি আজকে মাকে বলবো যে এই সপ্তাহে যেন আমাদের বিয়ে ঠিক করে। সিম্পলভাবে হবে বিয়ে। কিন্তু মেঘ। কোনো কিন্তু নয় মায়া, আমি চাই না তোমাকে হারাতে। অনেক ভালোবাসি আমি তোমাকে। যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমি মরে যাব। প্লিজ চুপ, এইভাবে বলিও না মেঘ। আমিও যে নিজেকে এক মুহূর্ত ভাবতে পারি না, বড্ড বেশি ভালোবাসি। মায়া মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে। মায়ার মনে এক অজানা ভয়। কাব্য কি চুপ করে সব দেখবে নাকি কিছু করবে সেই ভয়। ভালোবাসা যেতে নাকি জিতকে জানে কি হবে। এই ভেবে বড় বড় অনেকগুলো গাড়ি মায়ার বাড়ির সামনে এসে দাঁড়ায়। পাড়ার মানুষ তো অবাক, এত গাড়ি, তাও আবার মায়াদের বাড়ির সামনে। অনেক রকম গিফট, দামি দামি জিনিস, গয়না, অনেকগুলো বক্স, শাড়ি, ফল, মিষ্টি, নানান রকম জিনিস গাড়ি থেকে বের করে মায়াদের বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। হঠাৎ দরজায় নখ পড়ায় রিয়া খুলে দিয়ে পুরো মানব অবাক হয়ে কি এই ভেবে। রিয়া, কে এসেছে? যাই না। বাবা, একটু এদিকে আসবেন কি? মায়ার বাবা এগিয়ে আসে, এসে দেখে তাদের কেউ কিছু না বলে বাড়ির ভেতরে জিনিসগুলো নিয়ে যাওয়ার ইচ্ছে, কাউকে কিছু না বলে রাগা হচ্ছে। এসব কি? কে পাঠিয়েছে? পেছন থেকে কাব্যর দাদিমা বলে ওঠে, আমার কথাই রাখা হচ্ছে এসব। বাবা, উনি কাব্যের দাদিমা। বলেছিলাম না, উনি সেই। ওহো, ওয়ালাইকুম সালাম, আসুন ভিতরে। রিয়া চৌধুরীও ভেতরে আসে। আমার ছেলে রিয়াদ চৌধুরী, কাব্যের বাবা। ওহো আচ্ছা, বসুন প্লিজ। মেহেরের মা, তাড়াতাড়ি আসো আর রিয়া নাস্তার ব্যবস্থা করো। না না, এত কিছু করতে হবে না। বাড়ির সবাই কই? সবাইকে ডাকুন। বাবার ইশারায় রিয়া মেহেরের মাকে ডাকে। আর মায়া? আসলে মায়া তো বাড়ি নাই, একটু পরে এসে যাবে। ফোন দিয়ে দেখুন কই আছে। রিয়া মাকে কল দেয়, তাড়াতাড়ি বাসায় আসতে বলে। মেঘ মায়াকে দিয়ে যেতে লাগে কিন্তু সে মানা করে, কারণ মেঘ এখনো তার মায়ের সাথে দেখা করে নাই। এসে মায়া বাড়ির সামনে এসে অবাক, এত গাড়ি দেখে। এত গাড়ি আমাদের বাড়ির সামনে, কে এসেছে? মায়া ভেতরে ঢুকতেই দেখে দাদিমা আর কাব্যের বাবা। ওই তো এসেছে আমার মায়া। এসো, বসো আমার পাশে। মায়া মুচকি হেসে দাদিমার পাশে বসে। দাদিমা একটা বক্স খুলে মায়ার হাতে চুড়ি পরিয়ে দিতে লাগে। সবাই অবাক হয়ে আছে। এই কি করছেন দাদিমা? আমার নদবউকে বরণ করেছি। মায়া উঠে দাঁড়ায়। মানে বুঝলাম না খালা আম্মা। মায়াকে আমার কাব্যের বউ করে নিতে চাই। এই প্রস্তাবে আমি রাজি নই। না, কখনো না। কাব্য চৌধুরীকে শুধু ভালো একজন বন্ধু ভেবেছি, আমি এর চেয়ে বেশি কিছু না। ভালো বন্ধুই ভালো জীবনের সাথী হতে পারে মায়া। আমার দাদুভাই অনেক ভালোবাসে তোমাকে, রানীর মতো রাখবে তোমাকে, কোনো কমতি হতেই দিবে না। আমি এই বিয়ে কখনো করতে পারবো না দাদিমা, মাফ করবেন আমাকে। এই প্রস্তাব আমি ফিরিয়ে দিলাম। আপনি কিছু বলুন। আমি অন্য কাউকে ভালোবাসি দাদিমা, বিশ্বাস করুন। তাকে ছাড়া এক মুহূর্ত আমি নিজেকে ভাবি নাই। আমাদের ফ্যামিলি পর্যন্ত রাজি আমাদের বিয়েতে। জিজ্ঞাসা করুন আমার বাবাকে। দেখুন, আপনারা জানেন না তাই হয়তো প্রস্তাব নিয়ে আসলেন, কিন্তু মায়ের সাথে বিয়ে ঠিক আছে অন্য আরেকজনের সাথে। সে কি অনেক ধনী, অনেক প্রভাবশালী? সে এমন কেউ নয়, কিন্তু সে আমার মেয়েকে অনেক ভালোবাসে। তার বুক ভরা ভালোবাসা আমার মেয়ের জন্য। আর টাকা অর্থ এইসব কিনা যায়, কিন্তু ভালোবাসা না। আমার মেয়েকে মেঘ রানী করে রাখবে, আমি জানি। আমার দাদুভাই অনেক আশা নিয়ে বসে আছে রিয়াদ, তাকে কি জবাব দিব আমি? আমার বাড়ির বউ তুমি হবে মায়া। আমার দাদুভাইকে আমি কথা দিয়েছি, আর তাই হবে। বউ সেজে রেডি থেকো।
অনেক জলদি নিতে আসবো আমার কাব্যের বউ করে নিতে। দাদিমা এই বলে চলে যায়, কাব্যর বাবাও চলে যায়। সবাই যেন থমকে যায়। দাদিমার কথায় উনি কি হুমকি দিল এটা? উনি কি হুমকি দিয়ে গেল আমাদের? মায়া, মেয়েকে ফোন দে আর বল ওর মাকে নিয়ে যেন কালকে আমাদের বাসায় আসে। তাদের বিয়ে আমি জলদি দিয়ে দিব। মায়া খুব ভয় পায়, তার বাবাকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভয় করছে বাবা। তোর কোনো ভয় নেই, যতদিন আমি বেঁচে আছি আমার মেয়ের খুশি কেউ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ ছোট, কেউ তোর খুশি কেড়ে নিতে পারবে না। আমি আর বাবা সবসময় তোর ঢাল হয়ে থাকবো। মেহের ও মায়াকে জড়িয়ে ধরে। মা, রিয়া তারাও মায়াকে জড়িয়ে ধরে। এদিকে দাদিমা প্রচুর রেগে আছে। বাড়ি ফিরে প্রচুর রেগে বলে, সাহস হয় কি করে তাদের আমার দাদু ভাইয়ের প্রস্তাব মানা করার? আমার দাদু ভাই লাখে একটা আছে, তারা কি না তাকে মানা করেছে? আমি আগেই বলেছি জেনে যাইও, কিন্তু কিন্তু না, তুমি আর তোমার দাদু ভাই একই রকম। আর মা কি বলে আসলে তাকে এই বাড়ির বউ করবে? হ্যাঁ মায়া, এই বাড়ির বউ হবে, আর এটাই শেষ কথা আমার। একজন কাজের লোক দৌড়ে এসে বলে, বড় সাহেব, ছোট সাহেব অনেক রেগে বাড়ি ফিরে আর নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অনেক ভাঙচুর আর আওয়াজ আসে কিন্তু খোলে না। দাদিমা আর কাব্যের বাবা এই শুনে ভয় পেয়ে যায়। দৌড়ে ওপরে উঠে কাব্যের রুম নক দিতে থাকে, কিন্তু কাব্য খুলছে না। দাদু ভাই দরজা খোল। কাব্য দরজা খোল, অনেক হয়েছে এইসব, এখন খোল। কাব্য যেন কিছুতে দরজা খুলছে না। কাব্যর বাবা একজন কাজের লোককে বলে তাড়াতাড়ি যেন এই রুমের চাবি নিয়ে আসে। চাবি আনার সাথে সাথে দরজা খুলে দেখে পুরো রুমের অবস্থা খারাপ, সব জিনিস ভেঙে চুরমার করেছে কাব্য। রক্ত দেখে যেন দাদিমা খুব ভয় পায়। বারান্দায় দাঁড়িয়ে আছে, কাব্যর হাত থেকে রক্ত পড়ছে। দাদিমা তাড়াতাড়ি গিয়ে একটা কাপড় দিয়ে হাত মুড়িয়ে বলে, কি করছিস এটা দাদু ভাই? অনেক সুন্দর লাগছে তাই না আমার মায়াকে? কাব্য তার রক্ত দিয়ে মায়ার ছবি আঁকে। কাব্যর বাবা এই দেখে যেন খুব ভয় পেয়ে যায়। যে ছেলেকে সামান্য আঁচড় আসতে দিত না, সেই আজ নিজের হাত কেটে একটা মেয়ের ছবি এঁকেছে। এতটা পাগল হয়েছে ওই মেয়ের জন্য এমন করে। এইসব কি? কাব্য তার বাবার দিকে তাকিয়ে বলে, আমাদের সব কিছু এনে দিতে পারেন রিয়াজ চৌধুরী, প্লিজ আমার মায়াকে আমার কাছে এনে দেন। কিছু চাই না আমি, শুধু আমার মায়াকে চাই। ছোটো থেকে মায়ের ভালোবাসা হারিয়েছি, কিন্তু আমি মায়ের ভালোবাসা হারাতে চাই না। কাব্য, আগে রক্ত বন্ধ করতে হবে, অনেক রক্ত গেছে, মেডিকেলে চল। না, আমি কোথাও যাব না যতক্ষণ না আপনি আমাকে বলবেন যে আপনি আমাকে আমার মায়া এনে দিবেন। দাদু ভাই, যত কিছু হোক না কেন মায়া তোর বউ হবে, আর কারো না। এবার চল। কাব্যের বাবা চুপ থাকে কিছুক্ষণ, আবার বলে ওঠে, তুই যখন ওই মেয়েকে চাস তাহলে আমি ওই মেয়েকে আমি তোর বউ করে আনবো। এর জন্য যত টাকা লাগুক, যত পাওয়ার লাগুক না কেন, আমি সব করব। কাব্যর মুখে এক রাশ হাসি। সে তার বাবাকে জড়িয়ে ধরে এই শুনেই। দাদিমা যেন পুরো অবাক কাব্য তার বাবাকে জড়িয়ে ধরেছে দেখে। কাব্যর বাবা খুশির ঠিকানা তো নেই যে তার ছেলে আজ তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু কাব্য কিছুই বলছে না। অতিরিক্ত রক্ত যাওয়ায় সে বেহুশ হয়ে পড়ে। মেডিকেল নিয়ে যাওয়া হয় তাকে। মেডিকেলে ভর্তি করিয়ে দেয় কাব্যকে। কাব্যর বাবা তার মাকে বলে, যত কিছু হোক না কেন মা, মায়াকে আমার কাব্যের বউ করে আমি আনবই, এর জন্য আমার যাই করতে হোক না কেন। পরের দিন মায়ার বাবা অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে বসতে না বসতেই ম্যানেজার এসে মায়ার বাবার হাতে একটা লেটার ধরিয়ে দেয়, যেখানে লেখা আছে তার আর চাকরি নেই। অপরাধ কি জানতে চাওয়ায় কিছু বলে না। মনটা খুব খারাপ হয়ে যায়, চোখের পানি এসে জমে যায়। তবুও পড়তে দেয় না, মাথা নিচু করে বাড়ি ফিরে আসে। কি গো, এই সময় তুমি অফিস থেকে আসলে যে? শরীর কি খারাপ লাগছে নাকি? না, এমন কিছু না। রিয়া, তোমার বাবা এসেছে, ওনার জন্য চা নিয়ে আসো। না, আমার কিছুই লাগবে না। মায়ার বাবা এই বলে নিজের রুমে চলে যায়। মাও পিছন পিছন যায়। কি হয়েছে? আমার চাকরিটা আর নাই। মানে? কিন্তু কেন? এত বছর ওইখানে চাকরি করলে আর এভাবে হুট করে চাকরি চলে গেছে? জানি না, আমি ম্যানেজার সাহেব এসেই বলেছে চলে যেতে। আমার চাকরি নেই, খুব টেনশনে আছি। কি করব, ছেলেটার উপর পুরো সংসারের দায়িত্ব পড়লে কিভাবে সে সামলাবে। এর মধ্যে মায়ের বিয়ে, আমি জানি না কিভাবে
কি সব করব। কিছু হবে না, দেখিও সব ঠিক হয়ে যাবে। মায়ার বাবা অনেক ভেঙে পড়ে। এই দেখে মায়ার মায়ের খুব কষ্ট হচ্ছে, তবুও তিনি সান্ত্বনা দিচ্ছে। এদিকে মায়া মেঘের হাত শক্ত করে ধরে বসে আছে পার্কে। মেঘ, খুব ভয় করছে আমার। ধুপাকি, ভয়ের কিছু নেই, আমি আছি তো, সব ঠিক করে নেব। কাব্যর দাদিমা যেভাবে কাল বলে গেছে, এই শুনে তো আরো বেশি ভয় লাগছে। মা, তোমার গায়ে কোনো আঘাত আমি আসতে দেবো না, বুঝলে? মায়ের সাথে কথা বলেছি, আজকেই মা তোমার বাড়ি যাবে, আর যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা হয়ে যাবে। তারপর দুজনে মিলে সুখে সংসার করব। আর হ্যাঁ, হানিমুনে ভাবছি তোমার প্রিয় কুয়াকাটা যাব। আহা, কি সুন্দর মুহূর্ত হবে। মায়া কিছু হাসে মেঘের এমন পাগলা কথা শুনে। আমার মায়ের মুখে মায়ের হাসি বেশি মানায়, বুঝলে? একদম বাংলার 5 করে রাখবে না, পুরো পেতনি লাগে। মেঘের কথা শুনে মায়ার মেঘকে মারতে শুরু করে দেয়। ওইদিকে কাব্য আগের থেকে অনেকটা সুস্থ, রক্ত বেশি যাওয়ায় শরীর দুর্বল। তার ফোনে কল আসে, কেউ একজন জানায় মায়া মেঘের সাথে পার্কে আছে। কথাটা শুনেই যেন প্রচুর রাগ লাগে কাব্যর। তাড়াতাড়ি উঠে চলে যায় পার্কে। ফুল স্পিডে ড্রাইভ করে আসে কাব্য। চারপাশে খুঁজতে লাগে একটা টেবিলে মায়া আর মেঘকে বসে থাকতে দেখে দুজনে হাসছে। এই দেখে যেন কাব্যের মাথায় প্রচুর গরম হয়। মায়ার সামনে গিয়ে দাঁড়ায়, কাব্যকে দেখে ভয়ে দাঁড়িয়ে যায়। কি আপনি? মায়া শুধু আমার, ওকে? ওর থেকে দূরে থাকবে তুমি, না হলে কি করবেন? হ্যাঁ, ও হ্যাঁ, আপনি সেই বড় লোক বাপের জেদ্দি ছেলে কাব্য চৌধুরী। বা মিস্টার, টাকার গরম তো ভালোই দেখাচ্ছেন দেখি। টাকার গরম তো এখনো দেখায়নি, বাট অনেক জলদি দেখাবো। মেঘ কথাটা শুনে যেন রেগে যায়। কাব্য সামনে এসে দাঁড়ায়। শোনেন, ভালোভাবে বলছি, মায়া আমার, ভালোবাসি আমরা একে অপরকে, অযথা ঝামেলা করবেন না। ভালো লাগতেই পারে, সমস্যা, কিন্তু অপর ব্যক্তির আপনাকেও ভালো লাগতে হবে। কাব্য চৌধুরী যা চাই তা পাই, আর মায়া আমার, শুধু আমার। সে নিজের ইচ্ছেতেই আমার হবে, না হয় কি? না হয় জোর করে নিজের করব। কথাটা বলার সাথে সাথে মেঘ কাব্যকে ঘুষি দেয়। আশেপাশে মানুষও ভিড় করে। মায়া তো ভয়ে শেষ। মেঘের হাত ধরে বলে, মেঘ প্লিজ এমন করিও না, প্লিজ ছেড়ে দাও। কাব্য উঠে মেঘকে মারা শুরু করে দেয়। মায়া কি করবে কিছুই বুঝতে পারছে না। আশেপাশের মানুষের কাছে সাহায্য চাইতে কয়েকজন লোক এগিয়ে এসে তাদের আলাদা করে। আমার মায়ার দিকে নজর দিলে চোখ তুলে ফেলবো। তুই বড় লোক হোস বা যাই হোস, আমার কিচ্ছু যায় আসে না, বুঝলি? তোর সাহস হয় কি করে কাব্য চৌধুরী গায়ে হাত তোলার? তোকে আমি ছাড়বো না। মায়া ভয়ে মেঘকে ওইখান থেকে টেনে নিয়ে আসে। এইদিকে কাব্যের হাতের ব্যান্ডেজ থেকে রক্ত পড়া শুরু করে। কাব্য প্রচুর রেগে বলে, আমার গায়ে হাত তোলার পরিমাণ কতটা খারাপ হবে তুই এখন বুঝতে পারবি। কাব্য কাকে যেন ফোন দেয়। মায়ের সাথে একটা ছেলে গেছে, তার পুরো ডিটেলস আমার চাই। বেশ। ফোন কেটে বলে, অনেক জলদি তুই আমার আর আমার মায়ের মাঝ থেকে সরে যাবি। মায়া আমার, শুধু আমার। এইদিকে মেঘের ঠোঁট কেটে যায়, গালে প্রচুর ব্যথা পেয়েছে। কি দরকার ছিল? হ্যাঁ, ওই বিয়াদব ছেলে সাহস হয় কি করে তোমাকে তার বলার? মেঘ প্লিজ শান্ত হও। মায়ার খুব কান্না পাচ্ছে এই ভেবে যে কি হচ্ছে এসব। কত সুন্দর তো ছিল তার লাইফ, কোনো ঝামেলা পর্যন্ত ছিল না, কিন্তু এখন তো এমন ঝামেলা হচ্ছে যে বলার বাহিরে। মায়া মেঘকে মেঘের বাড়ি নিয়ে আসে। মেঘের মা মেঘকে এভাবে দেখে অনেক ভয় পায়। তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করে, আন্টি, আগে ওকে ওষুধ লাগাতে হবে, আমি সব বলছি। মেঘের মা তাড়াতাড়ি ওষুধ আনে, মেঘকে লাগিয়ে দেয়। মেঘ প্রচুর রেগে আছে, তার রাগ যেন বেড়েই যাচ্ছে। মাম্মা, তুমি আমার আর মায়ার বিয়ের ব্যবস্থা করো। 2 দিনের মধ্যে বিয়ে হবে, কোনো অনুষ্ঠান লাগবে না, জাস্ট ফ্যামিলি মেম্বার ছাড়া। তেমন কিছু হয়নি, জাস্ট কয়েকজন লোকের সাথে কথা কাটাকাটি হয়েছে, ব্যাস। মায়া, এমন কিছু না, জাস্ট সামান্য ব্যাপার, বাদ দাও। মায়া চুপ করে আছে, ভাবছে মেঘ কেন তার মাকে সত্যি বলে না। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। মেঘের মা চলে যায়। তুমি আন্টিকে মিথ্যা কেন বললে?
মাম্মামকে যদি সত্যি বলতাম তাহলে উনি খুব চিন্তা করতেন। আর ছোটো থেকে সবসময় মামা কষ্ট পেয়ে এসেছে, দেখেছি, আর দিতে চাই না কষ্ট। এই সমস্যা আমি একা সামলে নেব। ব্যাস, মামাকে কিছু বলিও না প্লিজ। মেঘের রিকোয়েস্ট করায় মায়া আর কিচ্ছু বলে না। মায়া কিছুক্ষণ পর তার বাড়ি চলে যায়। গিয়ে শোনে বাবার চাকরি চলে গেছে। মনটা যেন খুব খারাপ হয়ে যায়। তাদের এই একমাত্র ভরসা এখানে মেহের। সবাই একসাথে বসে আছে। বাবা, তুমি একদম চিন্তা করিও না, সব ঠিক হয়ে যাবে। আর তোমারও বয়স হয়েছে, আর কত চাকরি করবে? এখন একটু আমাকে দায়িত্ব দাও প্লিজ। হ্যাঁ বাবা, আপনি সারা জীবন অনেক করেছেন আমাদের জন্য, এখন আমাদের একটু করতে দিন। আপনার ছেলের দোকান তো ভালো চলছে, ব্যাস আমাদের ছোট সংসারটা ভালোভাবেই কেটে যাবে। জানি না কেন এমন হলো। আর তো একটা বছর যদি এই 1 বছর চাকরিটা করতে পারতাম তাহলে সম্মানের সাথে চলতে পারতাম। মাথা উঁচু করে, এইভাবে মাথা নিচু করে অপরাধীর মতো আসতে হতো না। বাবা প্লিজ, একদম চোখের পানি ফেলবে না। তুমি অভিযোগ বক্সে অভিযোগ জানাও, বিনা কারণে কেন তারা চাকরি থেকে বের করেছে। কোনো লাভ নাই, কারণ ওর ওপর থেকে নাকি অর্ডার এসেছে। পুরো পরিবার যেন চিন্তায় পড়ে যায়। আমার উপর কি একটু ভরসা নাই বাবা? প্লিজ এভাবে ভেঙে পড়িও না। তুমি তো বলো যা হয় ভালোর জন্যই হয়, তাহলে ভেবে নাও এখানেও ভালো হয়তো লুকিয়ে আছে। হ্যাঁ বাবা, এমনটাই হবে, দেখিও। মায়ার বাবা ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে হাসে, ভেতরের কষ্টগুলো লুকিয়ে রাখে। পরিবারের সবাই একটু হাসে। মায়া আর মেহের 2 ভাই বোন আজ কিচেনে রান্না করছে। এই দেখে মায়ার মা আর রিয়া হাসে। মায়ার বাবা বুঝতে পারে তার মন ভালো করতে ছেলে মেয়েগুলো এমন করছে। দেখলে, আজ তোমার ছেলে মেয়েরা অনেক রান্না করেছে। দেখলাম, ওরা তো আমার খুশির কারণ। মা যাই বলেন না কেন, আমার কিচেনটা এরা ভাই বোন মিলে কি করেছে দেখেন। রিয়ার কথা শুনে মায়ার মা বাবা হেসে দেয়। কিছুক্ষণ পর মায়া আর মেহের খাবার টেবিলে সাজিয়ে তার বাবাকে বসিয়ে বলে, কেমন হয়েছে জানান প্লিজ স্যার। হ্যাঁ হ্যাঁ, পুরো খাবার আমি একাই করেছি। মায়া তো শুধু জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই ভাইয়া একদম মিথ্যা বলবি না, এত কষ্ট আমি করলাম, নিজে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হুকুম দিচ্ছে, আর এখন উনি রান্না করেছে সব। আহা, কত মিথ্যাবাদী। কেউ রান্না করে নাই, সব রান্না আমিই করেছি। এই তো আসছে একজন। সবাই একসাথে হেসে ওঠে। ওই সময় মেঘ আর তার মা আসে। আমি কি খারাপ সময় এসেছি? না না, আসুন। মায়া, ওনাদের জন্য খাবার দাও, সবাই একসাথে আজ খাবো। মেঘ বসো বাবা। সবাই একসাথে খেতে বসে। হাসাহাসিতে মেতে ওঠে আজ পুরো পরিবার। খাওয়ার শেষে সবাই একসাথে কথা বলছে। আপনাদের যদি কোনো সমস্যা না হয় তাহলে ম্যাক আর মায়ার বিয়ে এই 2 দিনে দিলে ভালো হয়। কাবিনটা করিয়ে আমরা মায়াকে নিয়ে যাব, অনুষ্ঠান না হয় পরে। আপনারা কি বলেন? মায়ার বাবা একটু চুপ থাকে, ভাবে এটাই ঠিক। আপনাদের খুশি, আপনাদের বৌমা, আপনারা যখন ইচ্ছে নিয়ে যান। আমার একটা মাত্র মেয়ে, এইভাবে বিদায় দিব? আন্টি, এই অনুষ্ঠান পরে হবে, আর যত ইচ্ছে শখ তখন না হয় পূরণ করি। হ্যাঁ, মেঘ ঠিক বলেছে, এখন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়াই বেটার। সবাই বিয়ে ঠিক করে। মেঘ আর মায়া তো অনেক খুশি। পরিবারের ইচ্ছেতে দুজনের পর তাদের বিয়ে। 2 দিন পর তাদের বিয়ে। রাতে প্রায় 2টো বাজে। মেহের ফোনে সে কখন থেকে বেজে উঠেছে। উফ, মেহের কল রিসিভ করবে কখন থেকে বেজেই যাচ্ছে। এত রাতে কে কল দিচ্ছে তোমায়? কোনো মেয়ে না তো? মেহের উঠে বসে। কলটা ধরতে দাও, তারপর দেখি কোনো সুন্দরী মেয়ের কণ্ঠ কিনা। রিয়া রেগে যায় মেহেরের কথা শুনে। মেহের কল রিসিভ করে যেন পুরোই থম মেরে যায়। নিচে বসে পড়ে, চোখ থেকে অঝোর পানি পড়ছে। মেহের, কি হয়েছে? সব শেষ রিয়া, সব। কি হয়েছে বলবে তো? দোকান আগুন লেগেছে, আমার স্বপ্ন রিয়া, সব শেষ আজ সব। রিয়া যেন কথাটা শুনেই পুরো শকড। মেহের তাড়াতাড়ি উঠে বাইকের চাবি নিয়ে বাইরে পড়ে। এদিকে রিয়া বাড়ির সবাইকে ডেকে তুলে। সবাই মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। এই কি থেকে কি হলো? সবাই যায় দোকানে। আগুন এত লেগেছে দোকানের যে সব পুড়ে ছাই হয়ে গেছে। মেহের কান্নায় ভেঙে পড়ে। রিয়া, মায়ার মা
সবাই কান্না করছে। মায়ার বাবা মেহেরকে শক্ত করে ধরে। বাবা, আমার স্বপ্নটুকু পড়ে যাচ্ছে, প্লিজ বাবা, পড়তে দিও না, আগুন নিভাও বাবা। এইদিকে গাড়িতে বসে বসে সবকিছু দেখছে কাব্য। মুচকি হেসে বলে ওঠে, তোমাকে আমার কাছে আসতেই হবে মায়া, তুমি আমার কাছে আসতে বাধ্য। মাত্র তো শুরু মায়া, তোমার সব পথ আমার দিকে হবে। এমন অবস্থা আমি করব, টাকার পাওয়ার দিয়ে সব করা যায়, সব। কাব্য হাসতে থাকে তার জিদে আর মায়ার কান্না করে পরিবারের এইভাবে ভেঙে যেতে দেখে। কাব্য জিদ রাগ যেন এখন আরো বেশি বেড়ে যাচ্ছে। জিদের যে সে অন্যের ক্ষতি করছে তা পর্যন্ত সে দেখছে না। তার কাছে শুধু এখন একই জিদ চেপে বসেছে, মায়াকে তার করার। এইদিকে রাতে সবাই বাড়ি ফিরে আসে। দোকানে আগুন নিভে যায়, সব কিছু যেন থমকে আছে। মেহের যেন নিজের মধ্যেই নেই। এত কষ্ট করে সে দোকানটা এইটুকু এনেছে, কি করবে এখন ভাবছে। তার মধ্যে তার বাবা চাকরি পর্যন্ত চলে গেছে। এসব কি হচ্ছে আমাদের সাথে? সবকিছু এইভাবে একদিনে শেষ হয়ে গেল। একদিনে ওনার চাকরি চলে গেছে, অন্যদিকে আমার ছেলেটার এতদিনের কষ্ট করা এত শখের দোকানটা পর্যন্ত আজ পুরো ছাই হয়ে গেল। কি করব আমরা? মায়া কিছু বুঝতে পারছে না এই তাদের সাথে কি হচ্ছে। একদিনেও তো কিছু যেন জানি খুব বেশি এখন ভয় করছে। মায়ার বাবা চিন্তায় যেন পুরো ডুবে যায়। পরিবারের এমন হাল দেখে কিছুক্ষণ পর কাব্য মায়ার বাসায় আসে। কাব্যকে দেখে মায়া প্রচুর রেগে যায়। আপনি কেন এসেছেন এখানে? হ্যাঁ, কাব্য কিছু বলার আগে মায়া উঠে পড়ে। একটু গিয়ে কাটা গায়ে নুন লাগিয়ে আসি, তাই না? এমন মোটেও না, তুমি আমাকে ভুল বুঝছো মায়া। আহা মায়া, প্লিজ এখন এইসব বাদ দে। রিয়া, তুমি গিয়ে কিছু খেয়ে নাও, আর মেহের আর তোমার বাবাকেও দাও। মা, আপনার তো ওষুধ আছে, আপনি আগে কিছু খেয়ে ওষুধ খেয়ে নিন। গলা দিয়ে এই মুহূর্তে পানিও নামবে না রিয়া। আন্টি, আমি জানি আপনাদের যে ক্ষতি হয়েছে তা আমি কখনো পূরণ করতে পারবো না। আপনারা অনেক কষ্টে আসছেন এই মুহূর্তে, এই বলা কি ঠিক আমি জানি না, তবুও বলছি যে ও, এখন আমাদের বিপদের সুযোগ নিয়ে আমার সাথে বিয়ের প্ল্যান করছেন? তুমি বড্ড বেশি আগে কথা বলো, চুপ করে থাকো। কাব্য মায়াকে চুপ করিয়ে দেয়। মায়ার বাবার কাছে গিয়ে বসে। আঙ্কেল, আমি যদি আপনাদের দোকান পুনরায় আবার আগের মতো করে দিই, আমি নতুন দোকানের ব্যবস্থা করে দিই, তাহলে কি কোনো অসুবিধা হবে? না কাব্য, এমন হয় না। আমরা ঠিক আমাদের দোকানটা আবার আস্তে আস্তে গড়ে তুলব। হ্যাঁ বাবা, আমরা করে নিব। কিন্তু আমার পুরো কথা শোনেন আপনারা। কোনো কথা শোনার প্রয়োজন নেই, আপনি প্লিজ চলে যান। কাব্য মায়ার কথায় পাত্তা না দিয়ে বলে, আমিও যদি টাকাগুলো লোনে দিই আর আমরা দোকান ভালোভাবে যখন চলবে আস্তে আস্তে টাকাগুলো আমাকে ফিরিয়ে দেবেন। দেখুন, আমি টাকা শুধু ধার দিচ্ছি, একবারে নয়। আপনাদের এই সমস্যার মধ্যে যদি পাশে দাঁড়াতে পারি তাহলে নিজেকে খুব ধন্য মনে করব। কেন, আমাদের তো সাহায্য করতে উঠে পড়েছো তুমি। কারণ আপনার বোনকে আমি অনেক ভালোবাসি, তাই। সে আমার না হলেও সারা জীবন তাকেই বেসে যাব ভালো, তাই আমি চাই না সে কষ্ট পাক। হ্যাঁ, আমি জানি সে আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো বাসি। আমার বোনের দিকে চোখ তুলেও তাকাবে না কাব্য। আমাদের সমস্যা আমরা নিজেরাই মিটিয়ে নিব, তোমাকে এত সাহায্য করতে হবে না। বলেছো তো, ধন্যবাদ অনেক। রিয়া, কাব্যকে চা দাও। চা খাওয়ার পর সে চলে গেলে দরজা ভালো করে লাগিয়ে দিও। মেহের কথাটা বলে মায়ার হাত ধরে তার রুমে চলে যায়। কাব্য প্রচুর জিদ উঠে, প্রচুর পরিমাণে রাগ উঠে তার। মেহের এভাবে তাকে বলবে সে ভাবে নাই। ভেবেছে তার সাহায্য নেবে, কিন্তু না নিয়ে নাই, উল্টো তাকে অপমান করেছে। এই ভেবে যেন তার গায়ে আগুন জ্বলছে। কাব্য ওখান থেকে বেরিয়ে আসে, গাড়িতে বসে বসে ভাবে, এভাবে হবে না, অন্য কিছু ট্রাই করতে হবে। কাব্যর মাথায় অন্য প্ল্যান আছে। সে খেয়াল করে রিয়া দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। সে গাড়ি থেকে বেরিয়ে রিয়াকে ডাক দেয়। রিয়া ভাবি, একটু এইদিকে আসবেন প্লিজ। কি বলুন? আমি জানি আমার অফার ভালো লাগেনি কারো, আসলে আমি শুধু সাহায্য করতে চেয়েছি আর কিছু না। আর আমারও লাইফ আছে সুন্দর, আপনার যদি বাচ্চাদেরও ভবিষ্যৎ আছে,
যদি মেহের ভাই এখন এভাবে হাল ছেড়ে বসে তাহলে কিভাবে আপনাদের লাইফ সুন্দর হবে? পরে আপনার বিয়ের গহনা বিক্রি করতে হবে, বাপের বাড়ি থেকে টাকা আনতে হবে, আরও কত কি। রিয়া একটু ভাবতে থাকে যে কাব্যের কথা তো মিথ্যে নয়। আমি শুধু জাস্ট টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছি। দোকানে একবার সুন্দরভাবে চললে না হয় আমাকে ফিরিয়ে দিবেন।